ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। তো যারা এখনো খাতা কলম রেডি করেননি তাড়াতাড়ি খাতা কলমটা রেডি করে নেন। আচ্ছা, আমরা শুরু করে ফেলি। ডেটা টাইপ এবং অপারেটর নিয়ে আজকের ক্লাস। যাদের আগে থেকে এরকম এই ক্লাস করা আছে তারপরেও আজকে নতুন কিছু শেখা যাবে আশা করা যায়। তাহলে ডেটা টাইপটা কী জিনিস? আমরা জানি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদের কিছু ডেটা টাইপ উল্লেখ করতে হয়, অথবা আমি ফাংশনের রিটার্ন টাইপ চাইলে সেখানেও কিছু আমাদের ডেটা টাইপ উল্লেখ করে দিতে হয়। তো এরকম কি 3 ধরনের ডেটা টাইপ আছে? কয় ধরনের? 3 ধরনের। তো এক নাম্বার হচ্ছে বলা যায় হচ্ছে বেসিক ডেটা টাইপ। 2 নাম্বার হচ্ছে, আমার সাথে সাথে লেখা শুরু করে দেবেন, ডিরাইভ ডেটা টাইপ। 3 নাম্বার হচ্ছে ইনুমেরেশন ডেটা টাইপ। ওকে, এখন বেসিক ডেটা টাইপের মধ্যে কি কি আছে আমরা একটু যদি জানি। আমরা সবসময় বেসিক ডেটা টাইপ নিয়ে পড়াশোনা করেছি এর আগে, যেরকম ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লট, ডাবল। ঠিক আছে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লট হচ্ছে ডাবল, এটা জানি। আর ইন্টিজারটা কীরকম হয়? ইন্টিজার মানে হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা, সরি দশমিক না, মানে হচ্ছে ডেসিমালের পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তো পূর্ণ সংখ্যা মানে কি, যেরকম 10, 20 এরকম আর কি। আর ক্যারেক্টার মানে হচ্ছে একটা বর্ণ, এটা এরকম আর কি, অথবা 2টা বর্ণ মিলে একসাথে, হ্যাঁ, একটা অক্ষর, এরকমও হতে পারে। আচ্ছা, তার ফ্লটটা কি? ফ্লটটা হচ্ছে দশমিক সংখ্যা। ফ্লটটা হচ্ছে দশমিক সংখ্যা, যেরকম 10.5, 10.4 এরকম আর কি। আর ডাবলটা কি? ডাবলটা হচ্ছে বড় দশমিক সংখ্যা বা বড় ভগ্নাংশ সংখ্যা। ওকে, আচ্ছা, এখন ডিরাইভ ডেটা টাইপ কি আছে? এর মধ্যে আছে হচ্ছে অ্যারে, পয়েন্টার, তারপরে স্ট্রাকচার, ইউনিয়ন। ওকে, এখন এগুলো আমরা তো পরে আলোচনা করবই, আগে প্রথমে আমরা এটা আলোচনা করি, এগুলোর জন্য আলাদা চ্যাপ্টারই থাকবে। আচ্ছা, ইনুমেরেশন ডেটা টাইপটা কী জিনিস? এটা হচ্ছে যে আমরা যে কনস্ট্যান্ট ডেটা টাইপ যদি নিজের নামে ইউজ করতে চাই, তখন আমাদের এটাকে বলা হবে ইনুমেরেশন। আমরা যদি এটার একটা সংজ্ঞা লিখি, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। নিজস্ব নামকৃত কনস্ট্যান্ট ভ্যালু ব্যবহার করার জন্য। ওকে, এটুকু লেখা হয়েছে। লেখা হয়েছে সবার? জি স্যার, লেখা হয়েছে। ওকে, তো এখন আমরা এখানে একটা জিনিস নতুন ওয়ার্ড পেলাম, কনস্ট্যান্ট, তাই না? তো কনস্ট্যান্টটা কী জিনিস? তারপরে আমরা নাম শুনছি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কী জিনিস?
তো আজকে আমি কিছু সংজ্ঞা লিখে দিব, মানে আজকের ক্লাসটা আহ, কিছুটা আহ, লিখিত কভার করবে এবং ভাইবা ফুললি কভার করবে। ঠিক আছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সবাই। আজকের ক্লাসটা লিখিতটা কিছুটা কভার করবে, ভাইবাটা হচ্ছে ফুললি কভার করবে এবং এমসিকিউটা ফুললি কভার করবে। ওকে, তো এই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে যদি বলা হয় কনস্ট্যান্ট কী জিনিস, বা এর আগে একটু ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করি, কনস্ট্যান্টটা একটু পরে যাই। আচ্ছা, ভ্যারিয়েবলের সংজ্ঞা আমরা সারা জীবন অনেক পড়ছি, আজকে আমি একটা সংজ্ঞা লিখে দেব। এইটা ভাইবা বোর্ডের জন্য একটা পারফেক্ট সংজ্ঞা, মানে বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে, তো এইগুলো বললে অনেক সময় কিছু জিনিসের ঘাটতি থাকে, সংজ্ঞার মধ্যেই ঘাটতি থাকে। তো এই আমি যে আজকে যে সংজ্ঞাটা লিখে দেবো এর মধ্যে, এই সংজ্ঞাটার মধ্যে কোনো ঘাটতি থাকবে না। ওকে, তাহলে লেখা শুরু করে দিই। আমরা সবসময় জানি যে ভ্যারিয়েবল হচ্ছে একটা মেমোরি স্পেস, যেখানে কোনো কিছু ভ্যালু স্টোর করার জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, এইটুকু আমরা সবসময় বলি, কিন্তু এর সাথে আরও কিছু জিনিস অ্যাড করতে হয়, আমরা একটু লিখে নিই। ভ্যারিয়েবল হলো মেমোরির একটি ফাঁকা স্পেস, যেখানে অস্থায়ীভাবে কোনো ভ্যালু জমা করে রাখা যায় এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে আমরা পরিবর্তন করতে পারি। পরবর্তীতে প্রয়োজনে ওকে, এটা হচ্ছে একটা পারফেক্ট সংজ্ঞা ভ্যারিয়েবলের জন্য। ঠিক আছে, লেখা হলে বলবেন সবাই, লেখা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমরা আরেকবার একটু বলি। ভ্যারিয়েবল হচ্ছে মেমোরির একটি ফাঁকা স্পেস, যেখানে অস্থায়ীভাবে কোনো ভ্যালু জমা করে রাখা যায় এবং পরবর্তীতে প্রয়োজনে তা আমরা পরিবর্তন করতে পারি। তাহলে এখানে তিনটা হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে এটা একটা ফাঁকা স্পেস হবে, আর দুইটা হবে হচ্ছে অস্থায়ী হবে। ঠিক আছে, মানে অস্থায়ীভাবে ভ্যালু জমা করে রাখা যাবে। তিন নম্বরটা হচ্ছে প্রয়োজনে আমরা এটা চাইলে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, কনস্ট্যান্টের ক্ষেত্রে কি? কনস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে আমরা আসলে পরিবর্তন করতে পারবো না, তবে এখন বর্তমানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো হচ্ছে পরিবর্তন করা যায়, কিন্তু সিতে আসলে পরিবর্তন করা যায় না। তো আমরা একটু তাও লিখে নিই। ওকে, কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা যদি ভ্যালু সেট করি তাহলে আর এটা পরিবর্তন করা যায় না। ঠিক আছে, কিন্তু অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বর্তমানে, যেরকম জাভা স্ক্রিপ্টে বর্তমানে এটাগুলো পরিবর্তন করা যায়। আচ্ছা, যেরকম এটা যদি আমরা একটা উদাহরণ দেই, তাহলে হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে আমাদের এটা ডিক্লেয়ার করতে হবে।
আমরা অনেক সময় সিতে যারা প্রোগ্রাম করছি এরকম পাই পাই আমরা আগেই ডিক্লেয়ার করে দিয়েছি। হ্যাঁ, এটা আর কি। ওকে, আচ্ছা ভ্যারিয়েবলটা কীরকম? ভ্যারিয়েবলটা আমরা এরকমভাবে দিতে পারি ইন্টিজার বা ফ্লট যেটাই দিই, এ ইকাল টু 20, ঠিক আছে? ভ্যারিয়েবল ডিক্লারেশনটা হচ্ছে এটা। আমরা কতদিন ভ্যারিয়েবলের যে নামকরণ নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে? এই জন্য এটা নিয়ে আমরা আজকে কথা বলছি না। এখন ভ্যারিয়েবল যে আমরা পড়ছি, ভ্যারিয়েবলের আবার দুইটা ভাগ আছে, একটা লোকাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, তো লোকাল ভ্যারিয়েবলটা কি? এটা আসলে ফাংশনের ভিতরে ঘোষণা করা হয় এবং শুধুমাত্র সেই ফাংশনের ভিতরেই ব্যবহার করা যায়। এখন ফাংশনটা যতক্ষণ একদম বলতে কনস্ট্যান্ট কী ধরনের ডেটা টাইপ? কনস্ট্যান্ট কোনো ডেটা টাইপ না, ঠিক আছে? কনস্ট্যান্ট কোনো ডেটা টাইপ না। ডেটা টাইপ হচ্ছে এই যে এটা এখানে ফ্লট, এটা ডেটা টাইপ। ওকে, কনস্ট্যান্ট একটা বিষয়, টপিক, যেরকম ভ্যারিয়েবল একটা টপিক, কনস্ট্যান্ট একটা টপিক। আচ্ছা, লোকাল ভ্যারিয়েবলটা কী জিনিস? লোকাল ভ্যারিয়েবলটা হচ্ছে যে আমরা লিখেই ফেলি, তাহলে সবার একটা জমা থাকবে। এই লেখাগুলো পুরোটাই আমি হচ্ছে আমার লেখা A to Z CSE, যেটা MCQ এর জন্য বের হচ্ছে সেখান থেকে নিচ্ছি। মানে এইগুলো এইভাবে পড়লে অটোমেটিক MCQগুলো ভালোভাবে হয়ে যাবে। তো যেহেতু মানে সবাই তো আর বই কিনবে না, সবার জন্য কিছু সুবিধা দেওয়ার জন্য আমি লিখে দিচ্ছি। তো লোকাল ভ্যারিয়েবল হচ্ছে ফাংশনের ভিতরে ঘোষণা করা হয় এবং শুধু সেই ফাংশনের ভিতরে ব্যবহার করা যায়। এটার একটা কোশ্চেন আছে MCQতে, লোকাল ভ্যারিয়েবলের লাইফ টাইম কত আর কি, কতক্ষণ থাকে লোকাল ভ্যারিয়েবল? যতক্ষণ পর্যন্ত আসলে এই ফাংশনটা চলে ততক্ষণ পর্যন্তই এই লোকাল ভ্যারিয়েবলের লাইফ টাইম। আমরা একটু লিখে নিই। আচ্ছা, তাহলে লাইফ টাইম কতক্ষণ? যতক্ষণ ফাংশনটা চলে ততক্ষণ। আর গ্লোবাল ভ্যারিয়েবলটা কি? গ্লোবাল ভ্যারিয়েবল যদি আমরা বলি তাহলে গ্লোবাল ভ্যারিয়েবলটা আসলে ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয়। এটুকু উঠানো হয়েছে কি লোকাল ভ্যারিয়েবলটা? জি স্যার হইছে। ওকে,
তাহলে গ্লোবাল ভ্যারিয়েবল কোথাও ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয় এবং এটা যে কোনো জায়গা থেকে, প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। এর লাইফ টাইম হচ্ছে প্রোগ্রাম যতক্ষণ চলে ততক্ষণই। আর আগেরটা কি ছিল, যতক্ষণ ফাংশনটা চলে, ঠিক আছে, ফাংশনের ভিতরে প্রবেশ করলাম, তারপরে ফাংশন যতক্ষণ চলবে ততক্ষণ হচ্ছে লোকাল ভ্যারিয়েবলটা কাজ করবে। ফাংশন থেকে বের হয়ে আসলাম, লোকাল ভ্যারিয়েবল আর তখন সেটা স্টপ হয়ে যাবে। আর গ্লোবাল ভ্যারিয়েবলটা হচ্ছে যে ফাংশনের বাইরে আমরা ডিক্লেয়ার করব এবং প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা পড়ছিলাম। আচ্ছা, এখন আচ্ছা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে এইটুকু বুঝতে কারো কিন্তু সমস্যা আছে? না স্যার। ওকে, আচ্ছা, আমরা এখন একটু হচ্ছে ডেটা টাইপগুলো নিয়ে আলোচনা করি। ইন্টিজার ডেটা টাইপ আমরা অনেকে আলোচনা করছি যে ডেটা টাইপ যে কত বাইট জায়গা দখল করে। ইন্টিজার কত বাইট জায়গা দখল করে, কেউ একজন? 4 বাইট। 4 বাইট। আচ্ছা, ক্যারেক্টার? 2 বাইট। 1 বাইট স্যার। ক্যারেক্টার হচ্ছে 1 বাইট। আচ্ছা, তারপরে ফ্লট? 4 বাইট। 4 বাইট। 8 বাইট স্যার। 8 বাইট। 8 বাইট। আচ্ছা, কোনটা সঠিক? তাহলে ফ্লটটা কত বাইট? 4 বাইট, ঠিক আছে। 8 না, এটা হচ্ছে কি ডাবল। আসলে এটা খুবই মানে এটা হয়েছে কি, এই বাংলা অঙ্ক ইংরেজি তো 4 এবং 8 একই রকম দেখা যায়, ঠিক আছে। তো এটা কিন্তু সবার একটা সমস্যা হয়। এই জন্য আমি অনেক ক্ষেত্রে যখন বিশেষ করে 8 লিখি তখন ব্র্যাকেটে অনেক সময় লিখে দিই 8, ঠিক আছে। অনেক ক্ষেত্রে, শুধু যে মানে এই লেখার ক্ষেত্রে এরকম মানে না, অন্যান্য জায়গায় যদি আমি লিখি তাহলে এরকম লিখে দিই, কারণ অনেক সময় অনেকে কনফিউজড হয়ে যায়। এখান থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, মানে অনেক জায়গায় এখান থেকে কোশ্চেন আসছে। এই যে আমি এতক্ষণ মানে যা বললাম এর মধ্যে থেকেও প্রচুর কোশ্চেন আসে। এমসিকিউ আসলে এমসিকিউ যে হয় এগুলো তো আসলে লিখিত থেকেই আসে। আহ, কিন্তু লিখিত যে পরিমাণ থাকে, এত যদি কেউ আমরা পড়তে যাই তাহলে তো পাগল হয়ে যাওয়ার বিষয় আর কি। এমসিকিউ এর জন্য তো আসলে এত পড়া যায় না। এই জন্য কী করতে হয়, যে মূল মূল টপিকগুলো আমাদের বাছাই করতে হয়, ঠিক আছে। বাছাই করে আহ, আমাদের পড়তে হয়। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কি জিনিস, কেউ একজন? প্রতিটা প্রোগ্রামিং ভাষার কিছু সংরক্ষিত শব্দ যা বিশেষ কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, ওকে। তো এটা একটা কি সংরক্ষিত শব্দ যেগুলো আসলে আমরা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে থাকি, আমরা লিখে ফেলি, হ্যাঁ। লিখে ফেলি কারণ এগুলো নোট থেকে যাবে আর কি।
ওকে, কিওয়ার্ড হলো একটা সংরক্ষিত শব্দ যেগুলো প্রোগ্রামিংয়ে আলাদা উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেরকম এখান থেকেও কিন্তু একটা এমসিকিউ আসে যে এটা কোনটা কিওয়ার্ড বা কোনটা ভ্যারিয়েবলের সময় কিওয়ার্ড ইউজ করা যাবে কি না, এরকম কিন্তু কোশ্চেন আসে। আমরা ক্লাস শেষে এই কোশ্চেনগুলো দেখব। যেরকম ইন্টেজার, এই ইন্টেজার লেখাটুকু এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। আমি কখনো এই ইন্টেজার লেখাটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। যেরকম আমি যদি বলি ফ্লট ইন্টেজার, এরকম হবে না, ঠিক আছে। আচ্ছা, যেরকম ইন্টেজার, তারপরে আর কি কি থাকে, ইফ, ইলস, এগুলো আমরা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে থাকি। এগুলো আলাদা কাজ আছে, কম্পাইলার বলছে যে এটা মানে হচ্ছে এটা, ঠিক আছে। এরকম আরও অনেকগুলো আছে, হয় না, রিটার্ন, এগুলো সব কিছুই হচ্ছে কিওয়ার্ড। ওকে, এরপরে আমরা একটু যাই হচ্ছে আইডেন্টিফায়ার। আচ্ছা, আইডেন্টিফায়ার আর ভেরিয়েবল কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। তবে মানে যে কোনো ভ্যারিয়েবলই আইডেন্টিফায়ার, কিন্তু সব আইডেন্টিফায়ারই ভেরিয়েবল না। আচ্ছা, এটা লিখে ফেলি, আইডেন্টিফায়ার। ওকে, তাহলে আইডেন্টিফায়ারটা কি? একটা প্রোগ্রাম ব্যবহৃত কোনো নাম যা দিয়ে ভ্যারিয়েবল, ফাংশন, অ্যারে, স্ট্রাকচার বা অন্য কোনো ইউজার ডিফাইন এলিমেন্টকে শনাক্ত করা যায়। বিষয়টা হচ্ছে যে আমরা নিজে থেকে যেগুলো লিখি আর কি, যেরকম ফাংশনের নাম লিখি, তারপরে স্ট্রাকচারের নাম লিখি, অ্যারের নাম লিখি, ফাংশনের নাম লিখি, ভ্যারিয়েবলের নাম লিখি, এই যে সব কিছু লিখি, এটাকেই বলা হচ্ছে আইডেন্টিফায়ার, ঠিক আছে। ক্লিয়ার কি এটা আইডেন্টিফায়ার? যেমন জি স্যার ক্লিয়ার, তবে কিছু এক্সাম্পল দিয়ে রাখেন ভালো হবে। আচ্ছা, এক্সাম্পল দিয়ে দিই। ফ্লট, আমরা যদি এটা বলি, এটা হচ্ছে এজ, এটা কি হিসেবে করলাম, এটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টিজার এ, এটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলাম, একটা ফাংশন করি তাহলে, যেরকম ভয়েড ডিসপ্লে। ওকে, তাহলে এটাও আমরা কি করতে পারি, এটাও কি তাহলে এই যে ডিসপ্লে নাম, এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আরেকটা টপিকে যাব, সেটা হচ্ছে কোয়ালিফায়ার। আচ্ছা, আমাদের পড়াশোনার আসলে নিয়মটা হয় এরকম উচিত যে যে টপিক আমরা ধরবো ওই টপিকে যা আছে সবই পড়তে হবে, না হলে সারা জীবন প্রিপারেশন নিব, মানে পরীক্ষার হলে যে এই প্রশ্নটা কঠিন হয়ে গেছে। তো প্রিপারেশন হতে হবে এরকম যে একটা প্রিপারেশন নিলাম যাতে পৃথিবীতে যত চাকরির পরীক্ষা হোক ওই সাবজেক্টে আমরা যেন না আটকাই, ঠিক আছে। তো আমি যেহেতু একটা টপিক ধরছি, এই যে ডেটা টাইপ এবং অপারেটর, এর মধ্যে যা যা আছে সবই আমি পড়াই দেবো আজকে ইনশাল্লাহ। কোয়ালিফায়ার, তো কোয়ালিফায়ারটা কি? কোয়ালিফায়ারটা হচ্ছে যে ডেটা টাইপের সাথে যুক্ত হয়ে রেঞ্জটা বা ব্যবহারটা নির্ধারণ করে, ঠিক আছে। আর একটু উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হবো, আগে লিখে নিই।
এগুলো আমরা জানি, কিন্তু এটা যে কোয়ালিফায়ার সেটা জানি না। যেরকম শর্ট আমরা লিখি না, অনেক জায়গায় আছে শর্ট ইন্টিজার, এরকম হয় না? এই যে এটা হচ্ছে কোয়ালিফায়ার, ঠিক আছে? তারপর হচ্ছে লং ইন্টিজার, হয় না লং, এগুলোকে কি বলা হয়? কোয়ালিফায়ার। আমরা যদি নাম না দিই তাহলে কিন্তু অসুবিধা। সাইন, আনসাইন্ড, আচ্ছা আনসাইন মানে কি? এখানে শুধু ধনাত্মক সংখ্যা থাকবে, ঠিক আছে, পজিটিভ সংখ্যা থাকবে আনসাইন্ড। আর এটা হচ্ছে সাইন্ড। সাইনটা কি থাকে? এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। পজিটিভ প্লাস নেগেটিভ দুই ভ্যালুই এখানে থাকে। উদাহরণ যদি দেই আমরা, এরকম আনসাইন্ড ইন্টিজার রোল দিলাম 400, ঠিক আছে, এইভাবে ডিক্লেয়ার করা যায়। আচ্ছা এগুলো মানে এমসিকিউ এর জন্য অত ডিটেলস দরকার নাই, মানে জানতে হবে আসলে কোনটা কি। আচ্ছা এরপরে আমরা একটা টপিকে যাব, সেটা হচ্ছে যে টাইপ কনভারসেশন, ঠিক আছে। টাইপ কনভার্সন। আচ্ছা টাইপ কনভার্সনটা কি? আমাদের যে একটা যদি ইন্টিজার টাইপ ডেটা থাকে সেটাকে আমি ফ্লটে রূপান্তর করলাম, এটা হচ্ছে একটা টাইপ কনভার্সন। অথবা যদি এরকম হয় যে আমার ইন্টিজার ইন্টিজার আছে, ফ্লট আছে, বা ফ্লট আছে ইন্টিজার করব, হ্যাঁ, যে কোনো একটা হতে পারে, অথবা অন্য কোনো ডেটা টাইপে রূপান্তর করতে পারি। তাহলে আমি একটু লিখে নিই, সংজ্ঞাটাও লিখে নিই। টাইপ কনভার্সন হচ্ছে, এত পরে জয়েন, এক ধরনের বা এক টাইপের টাইপ কনভার্সনটা কি? কনভার্সনটা হচ্ছে এক টাইপের ডেটাকে আরেক টাইপে রূপান্তর করা। যেরকম আমরা যদি একটু মানে সিম্পলি দেখি, ও আচ্ছা এটা আবার দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। লিখে নিই, এক নম্বর হচ্ছে একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা কি এক্সপ্লিসিট। স্যার এগুলো প্রশ্ন সহ একটু লিখে দিলে ভালো হতো। প্রশ্ন আসলে ওইভাবে না, এটা প্রত্যেকটা প্রশ্ন, টাইপ কনভার্সন কি এটাই একটা প্রশ্ন। এটা তো আসলে এমসিকিউ পড়ছি, ওইভাবে তো আসলে প্রশ্ন লিখলে প্রশ্ন প্রচুর হবে, লিখে শেষ করা যাবে না। এইভাবে নোট করলে, এভাবে পড়লেই হবে। আচ্ছা ইমপ্লিসিটটা হচ্ছে আমরা যদি এরকম করি, ফ্লট এক্স ইকুয়াল টু 10। আচ্ছা এর মানে কি? কেউ যদি একজন বলেন এর মানে কি?
টেনের পরে 0.00 হবে। আর যেমন এখানে আমরা ফ্লোট যে এক্স ভ্যারিয়েবলটা আছে ওইখানে তো আমরা স্যার 10 রাখছি যেটা একটা ইন্টিজার নাম্বার, কিন্তু যেহেতু আমরা ডাটাটায় ফ্লোট রাখছি তো এই কারণে এটা 10.0 শো করবে। আচ্ছা গুড, তাহলে এটা ডেটা টাইপটা কি শো করবে, মানে 10.0, মানে আমরা এটা ইন্টিজার ছিল এটাকে আমরা ফ্লটে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা করলাম হচ্ছে কি ইমপ্লিসিট। ওকে, মানে এরকম দিয়ে বলবে যে এটা আসলে কোনটা ইমপ্লিসিট না এক্সপ্লিসিট, এটা পরীক্ষায় আসবে। আচ্ছা এক্সপ্লিসিটের একটা উদাহরণ দেই, ইন্টিজার y ইকুয়াল টু আচ্ছা ওকে, এখানে কি লিখলাম আমরা, ইন্টিজার y ইকুয়াল টু ইন্টিজার 3.50, এটার মানে কি, কে বলেন? ইন্টিজার ওয়াই এর মধ্যে 3.50 যাবে না, মূলত এটা পূর্ণ সংখ্যা হয়ে শুধুমাত্র জমা থাকবে ওয়াই এর ভ্যালুটা। রাইট, তাহলে এখানে হচ্ছে কত 3, তাই না, ওয়ার মানটা কত হবে 3। ওকে, এইটা পরীক্ষায় দিবে, এইটা পরীক্ষায় দিয়ে বলবে এর রেজাল্ট কত, ঠিক আছে। তো এখানে যদি কেউ কোনো প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করছেন কিনা আমি জানি না, যদি এরকম কেউ থাকে তাহলে এই কন্টেস্টগুলোতে অনেক সময় এই কোশ্চেনগুলো দেয়, যেগুলো ইন্টারন্যাশনাল লেভেলের কন্টেস্ট হয় সেখানে আর কি। বাংলাদেশে তো আসলে ওরকম প্রোগ্রামিং কন্টেস্ট হয় না, তারপরেও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেখানে যে টেস্টগুলো দেওয়া যায়, তখন এই বেসিক থেকে আসলে কোশ্চেনগুলো করে। আর আমরা জানি যে সবসময় অনেক ল্যাঙ্গুয়েজ পড়ে আসি কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজই ভালো বুঝি না। একটা ল্যাঙ্গুয়েজ যদি আমরা কেউ ভালো বুঝি তাহলে আমরা সবগুলোই বুঝবো, কিন্তু আমরা করি কি এর একটু পড়ি ওর একটু পড়ি ওর একটু পড়ি, তো এটা আসলে আমাদের অসুবিধা, ঠিক আছে। আর সিটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, এটা পড়লে মোটামুটি মানে অনেক ল্যাঙ্গুয়েজ কভার করে, এই জন্য এটাকে কি বলা হয়, মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার এখানে যে আপনি ইমপ্লিসিট আর এক্সপ্লিসিটের মধ্যে মানে ইমপ্লিসিটটা কি সবসময় ফ্লোটের মধ্যেই হবে আর এক্সপ্লিসিটটা কি সবসময় এরকম ইন্টিজারের মধ্যেই হবে, মানে এটা কি শুধু এই দুই টাইপের মধ্যেই হবে, মানে এক্সাক্ট সংজ্ঞাটা কি আসলে এটার? না, এক্সাক্ট সংজ্ঞাটা হচ্ছে আসলে এটা কম্পাইল করে আর একটা হচ্ছে কাস্টিং করে, ঠিক আছে। মানে এটা হচ্ছে এটা যে আমরা করছি এটা কম্পাইল করে আসতেছে আর কি, ঠিক আছে। তো কম্পাইল করাটা, আচ্ছা আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটা একটা কঠিন টপিক, এটা মানে এত ডিটেলস আসে না, তারপরে আমি একটু বোঝাচ্ছি যেহেতু কোশ্চেন আসলো। হ্যাঁ, তো এই যে এখানে ইন্টিজার এ নিলাম আমি, একটা কিন্তু আমি কিনেছি, একটা ইন্টিজার ভ্যালু নিছি আমি, তারপরে হচ্ছে একটা ক্যারেক্টার ভ্যালু নেই। এ মানে কি, এ হচ্ছে এর মান কত আমরা জানি, আজকে ভ্যালু কত 65, তাই না। আর ছোট হাতের এর মান কত 97। 97। আর কেউ? আচ্ছা ওকে, তারপরে হচ্ছে যে তারপরে আমরা কি দিলাম, এ নিলাম প্লাস হচ্ছে সি নিলাম। এই যে আমরা এখানে ক্যারেক্টার ছিল, এইটা আবার কিসে কনভার্ট হয়ে গেল, কিসে কনভার্ট হলো, ইন্টিজারে। ইন্টিজারে এই যে একটা এটা কিন্তু মানে অটোমেটিক করলো আর কি, মানে এটা কম্পাইলার কিন্তু অটোমেটিক এটাকে নিয়ে নিল,
তো এই যে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে করলো এটাই হচ্ছে ইমপ্লিসিট, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আর এক্সপ্লিসিটটা হচ্ছে যে এখানে বললাম, এখানে কিন্তু এটা কিন্তু ইউজার করলাম আমি আমার প্রয়োজন এটা, মানে এখানে প্রয়োজন ওটাও, কিন্তু এখানে স্বয়ংক্রিয়ভাবে করলাম। আর মানে স্বয়ংক্রিয়ভাবে বলতে নিজে আমি করলাম, প্রোগ্রামার নিজে থেকে যদি করে তাহলে সেটা হচ্ছে কি হয়, এক্সপ্লিসিট, ঠিক আছে? এটা যেরকম আমি নিজে থেকে করলাম। আর এটা উদাহরণ যে শুধু ফ্লট দিয়ে দিতে হবে বা ইন্টিজার, এর বিষয়টা এরকম না, কিন্তু নর্মালি আসলে 4টা ডেটা টাইপ তো এর মধ্যেই থেকেই হয় আর কি, হ্যাঁ, এর বাইরে কিন্তু না। এটা কি বোঝা গেল? টাইপ কনভার্সন কথা বলছি। ও আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট আছে টাইপ ডেফিনেশন, ঠিক আছে? টাইপ, সবাই নোট করছেন তো ঠিকঠাক? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্যার আমাদের ক্লাস রেকর্ডস গুলো কি দেওয়া হবে? হ্যাঁ, ক্লাস রেকর্ডগুলো আমি দিব আশা করি, মানে আমি আসলে সময় পাচ্ছি না তো এই জন্য গত ক্লাসের রেকর্ডটা দিতে পারিনি। তো আশা করা যায় 2টা মানে একবারে দিব। আর একটা বিষয় হচ্ছে আজকে একজন মানে ভলেন্টিয়ার নিয়োগ দিব, দেখি দেখা যাক কে একটু উইলিংলি আমার সাথে একটু কাজ করবে, যাতে হচ্ছে এই ক্লাসগুলো মেনটেন করা যায়, ঠিক আছে? তাছাড়া মানে আমার পক্ষে মেনটেন করা অনেক কষ্ট হয়ে যাবে। একজন বা 2জন, হ্যাঁ, কেউ যদি উইলিংলি চান যে হ্যাঁ আমি একটু আপনার সাথে এই ফ্রি ক্লাসগুলোতে একটু হেল্প করব, তাহলে মানে হেল্প নিব আর কি। অনেক সময় এই যে ক্লাস নেওয়ার সময় অনেকের রিকোয়েস্ট দেয় যে জয়েন করার জন্য, তখন আমি অ্যাকসেপ্ট করা আমার জন্য একটা অসুবিধা হয়ে যায় ক্লাস চলাকালীন সময়। ওকে, এই বিষয়গুলো একটু কারো হেল্প লাগবে। আচ্ছা, টাইপ স্যার ডেফিনেশন, আমাকে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, মানে যারা যারা আগ্রহী আমাকে একটু ইনবক্স করলে আমি তাদেরকে বিভিন্ন ধরনের কাজে লাগাই দিব আর কি। আচ্ছা, টাইপ ডেফিনেশনটা কি? আসলে নতুন নামে ডেটা টাইপ ডিফাইন করা। আচ্ছা, আমি কিন্তু ম্যাক্সিমাম সময় ডেটা লিখি, হ্যাঁ, একার দিই আসলে বাংলা বইগুলোতে কিন্তু ডাটা লেখা। তো যেটা লেখেন সেটা সমস্যা নেই, দুইটাই মানে সঠিক হবে। কারণ পিএইচসি পরীক্ষাগুলোতে যারা বসে তারা মোটামুটি ভালো কিছু জানে। ওকে, তাহলে এইটা টাইপ ডেফিনেশনটা লিখিত হতে পড়ালে বেশি বেটার। তারপর আমি একটু হালকা একটু টাচ দিয়ে দিচ্ছি, আর নতুন নামে ডেটা টাইপ ডিফাইন করার, এটাও কি হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে যে এখন আরেকটা জিনিস দেখি। আচ্ছা, অপারেটর নিয়ে আমরা চলে যাই। আচ্ছা, অপারেটর একটা বড় টপিক, তারপর আজকে কতটুকু কভার করতে পারবো দেখি আর কি, ঠিক আছে? টাইম কি শেষ নাকি? কতক্ষণ আছে আর? দেখা যাচ্ছে ওখানে, আমার এখানে দেখতে পাচ্ছি না। স্যার 4 মিনিট আছে। স্যার নতুন নতুন ইয়ে দিন। আচ্ছা, নতুন লিঙ্ক দিয়ে আমরা হচ্ছে অপারেটরটা শুরু করি। ওকে, অপারেন্ডকে ইউজ করে, যেরকম এ প্লাস বি, এই জায়গাটাতে হচ্ছে এ হচ্ছে অপারেন্ট, বি হচ্ছে অপারেন্ট, আর প্লাসটা হচ্ছে অপারেটর। মূলত অপারেটরকে চালক বলা হয়, মানে অপারেটর যা বলবে ইকুয়েশনে সেটাই আসলে কাজ করবে, ঠিক আছে? তো এরকম অনেকগুলো অপারেটর আছে, প্রকারভেদে আমি যাচ্ছি না, অ্যাকচুয়ালি এক একজন এক এক রকম প্রকারভেদে করছে। তো জাস্ট আমি নাম লিখি। প্রথমে সাধারণত থাকে হচ্ছে অ্যারিথমেটিক, তারপর হচ্ছে লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, আর কি বিটয়েস। আচ্ছা, কন্ডিশনাল। আচ্ছা, কন্ডিশনালটা সবার শেষে দেই। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলতে পারি।
কন্ডিশনাল, আরও আদার্স আরও আছে আর কি। যাই হোক, তো মূলত এই কয়টা জানলে হয়ে যায় আর কি। এখান থেকে কন্ডিশনাল থেকে অনেক কোশ্চেন আসে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থেকে কোশ্চেন আসে, বিট আছে, সবগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা, অ্যারিথমেটিকটা আমরা জানি, তবে এখানে জানার আগে একটা ছোট্ট জিনিস বলে নেই, সেটা হচ্ছে ইউনারি এবং বাইনারি কি। ইউনারি অপারেটর আর হচ্ছে বাইনারি অপারেটর। আচ্ছা, ইউনারি অপারেটর হচ্ছে যে অপারেটরগুলো একটা মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ইউনারি অপারেটর, ঠিক আছে। আর যেগুলো হচ্ছে দুইটা নিয়ে অন্তত মানে কাজ করে, দুইটা অপারেটর নিয়ে, দুইটা অপারেন্ড নিয়ে, সেটা হচ্ছে বাইনারি অপারেটর। ওকে, তার ইউনারিটা কি, একটা অপারেটর নিয়ে কাজ করে, যেরকম প্লাস প্লাস এই যে অপারেটরটা, এটা কয়টা অপারেন্ড নিয়ে কাজ করছে, একটা। বাইনারি এটা হচ্ছে কি, যেরকম এ প্লাস বি, এখানে এই প্লাসটা হচ্ছে বাইনারি অপারেটর। ওকে, আচ্ছা, তো প্রথমে অ্যারিথমেটিক তো যোগ করা আমরা জানি, লজিক্যাল নিয়ে কথা বলি, ঠিক আছে। লজিক্যাল থেকে শুরু করি, তো কারণ লজিক্যাল থেকে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, লজিক্যালে আছে প্রথমেই ডাবল এন, তারপর হচ্ছে অর সাইন, তারপর হচ্ছে নট, ঠিক আছে, এই তিনটা। এটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল অ্যান্ড। শুধু অ্যান্ড আমরা কখনো বলবো না, ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে লজিক্যাল অর, আরেকটা হচ্ছে লজিক্যাল নট। ওকে, এখন লজিক্যাল অ্যান্ডের কাজ কি? লজিক্যাল অ্যান্ডের কাজ হচ্ছে চেক করা। কি করা? চেক করা। যদি সব শর্ত সত্য হয় তাহলে কাজ করবে, ঠিক আছে। কি হয়? সব সত্য, মানে দুইটা থাকবে। যেরকম আমরা যদি একটু উদাহরণ দেই, নর্মালি এ গ্রেটার দেন বি ডাবল এন, এ গ্রেটার দেন সি, এরকম করছি না আমরা। এখানে যদি দুইটাই সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, তাই না? আমরা যেটা প্রিন্ট করতে বলবো সেটা প্রিন্ট করবে। আর লজিক্যাল অরের ক্ষেত্রে কি, এই দুটার মধ্যে যে কোনো একটা যদি সত্য হয়, ভালো করে বুঝছেন সবাই, এই দুটার মধ্যে যে কোনো যদি একটা সত্য হয় তাহলে এটা রান করবে, কাজ করবে, ঠিক আছে। আর নট কোনটা? নট কি? নট হচ্ছে যেটা থাকে সেটাকে উল্টা দেয় আর কি, ঠিক আছে। যেটা থাকবে সেটাকে উল্টায় দেয় আর কি। তো আমরা যখন দেখি, আমরা যখন এমসিকিউ একটা পাবো এরকম এটার, তখন আমরা এটা দেখব। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আর একটা, আচ্ছা, বিটয়েসে চলে যাই, এটার সাথে সামঞ্জস্য আছে। এটা আমরা দেখলাম কি, লজিক্যাল অপারেটর। আচ্ছা, বিটয়েস অপারেটরের সাথে এটার অনেক মিল আছে, মানে মিল বলতে নামের ক্ষেত্রে। এটা হচ্ছে বিটয়েস অ্যান্ড, বিটয়েস অ্যান্ড, ঠিক আছে। এখন তারপরে আছে আরেকটা হচ্ছে বিটয়েস অর, একটা টান। হ্যাঁ, বিটয়েসের ক্ষেত্রে সব একটা করে। আচ্ছা, এটার সাইন, এটার নাম কি কেউ বললে ভালো লাগতো? বিটওয়াইজ এক্সক্লুসিভ অর। হ্যাঁ, বিটওয়াইজ এক্স অর। আচ্ছা, এইটা বিটওয়াইজ নট। ওকে,
এটা হচ্ছে এটা হচ্ছে লেফট শিফট রাইট শিফট, এই কয়টাই মূলত আর কি বিটওয়াইজ অপারেটর। তো আমরা এখন একটু বিটওয়াইজ অ্যান্ডটা দেখি, বিটওয়াইজ অ্যান্ডের আসলে কাজ কি। আচ্ছা এটা আচ্ছা কম্পাইলারের স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা তাহলে আমরা যদি বিটওয়াইজের এক্সাম্পল দেখি, আমরা ইন্টিজার একটা এর মান নেই 5 নিলাম, আর একটা ইন্টিজার 2 3 যাই হোক নেই, একটা বেজোড় সংখ্যা নেই, তাহলে সুবিধা হবে আর কি। আচ্ছা আচ্ছা প্রিন্টএফ যখন আমরা প্রিন্ট করব তখন আমাদের এখানে কয়েকটা বিষয় আছে জানতে হবে। একটা হচ্ছে আমি কি টাইপের মান প্রিন্ট করতে চাচ্ছি, যদি ইন্টিজার টাইপের হয় তাহলে আমাকে কি দিতে হবে, %d দিতে হবে। এটার নাম কি? হ্যাঁ স্যার এম্পারসাইন। না, এটা তো অ্যাম্পারস্যান্ড। অ্যাম্পারস্যান্ড হচ্ছে আমি ইনপুট নেওয়ার জন্য যখন আমি ওটা মেমোরি অ্যাড্রেস, অ্যান্ড যেটা এটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড, ঠিক আছে? এটাকে কি জি। বলা হয় কেউ একজন? এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। কি বলা হয়? ঠিক আছে। জি। তো এখন আমি কি প্রিন্ট করব, এখানে প্রিন্ট করব হচ্ছে এ অ্যান্ড বি। স্যার বি তো নেওয়া হয় নাই ভ্যারিয়েবল। ও, বি লিখি নাই আর কি, গুড। আচ্ছা তাহলে এটা আউটপুট কি আসবে দেখি, তাকে একজন বলুক, তারপরে রান করব। 1 আসবে স্যার। দেখি রান করি কি আসলো, কি ভুল হয়েছে তাহলে আমাদের? হ্যাঁ আচ্ছা কি ভুল হয়েছে দেখি আমরা। আচ্ছা কেউ একজন বলতে পারবে কি ভুল হয়েছে? স্যার সেমিকলন দিতে হবে এর না, ভ্যালিউ পরে। হ্যাঁ হয় এর ভ্যালু পরে সেমিকোলন দিব, অথবা ইন্টিজারটা তুলে দিব, ঠিক আছে? হয় কি করব, সেমিকোলন দিব এর ভ্যালুর পরে, সেমিকোলন দিলেও হবে, এখানে যদি আমি সেমিকোলন দিই তাও হবে, অথবা আচ্ছা হবে এটা, ঠিক আছে 1 হলো। আচ্ছা এটা ছাড়া কি হবে, এখানে যদি আমি কমা দিই তাহলে এর এই ইন্টিজারটা আমার দরকার নাই, তাই না? কারণ আমি তো একবার ডিক্লেয়ার করছি এক লাইনে। ওকে আচ্ছা এখন এটা 1 কিভাবে হলো সেটা আমাদের বুঝতে হবে, তাই তো? এখন এই 1টা হচ্ছে আমরা যে অ্যান্ড গেট পড়ছি না, আচ্ছা এটা আমরা একটু বাইনারি করে নিই। বাইনারি করলে কি হয়, 1 0 0 1 0 1, এটাই তো তাই না? 5 এর বাইনারি কোনটা, এটা না? জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে আমরা কি লিখব, 3 এর বাইনারি কত? 0011। 0 0 1 1। এখন এখান থেকে আসলে এটা আসছে, আমরা যে ডিজিটাল ইলেকট্রনিক্স করেছি সেখানে আমরা জানি যখন এই অ্যান্ড গেটটা হয় তখন যদি একই মানে আউটপুট যদি কি হয়, সরি ইনপুট যদি একই রকম হয় তাহলে, সরি একই রকম না, দুইটা যদি 0 হয় তাহলে কি হবে 0,
দুইটাই যদি 1 হয় তাহলে শুধুমাত্র কি হবে 1 হবে, আর বাকিগুলো সবই 0, তাই তো? তাই না? যদি দুইটাই 1 হয় অ্যান্ড গেটের ক্ষেত্রে, আমরা করছি অ্যান্ড গেটে দুইটাই যদি 1 হয় তাহলেই শুধু 1, আর যদি একটা 1 একটা 0 একটা 1 একটা 0 দুইটাই 0 তাহলে সব কি 0 হবে। তাহলে এখানে এই 0 0 1 মানে হচ্ছে 1, এই জন্য এটা 1, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রিন্ট করি, এটাই কপি করি। আচ্ছা, এটা হচ্ছে কি দিলাম, একটা অর সাইন দিলাম, তাহলে এখানে রেজাল্ট কত আসবে? কত আসবে? এখানে মানে 1 আসবে। 7 হবে। 7 হ্যাঁ। হবে। আচ্ছা, এখানে কেন কিভাবে, আচ্ছা এখানে 17 দেখাচ্ছে, এটা মানে হচ্ছে দুইটা একসাথে আসছে তাই। এখানে যদি আমরা একটা স্কেপ সিকোয়েন্স দেই, এই নিউ লাইন, এখানে আমাদের এটাকে বলা হচ্ছে স্কেপ সিকোয়েন্স, মানে নতুন লাইন তৈরি হওয়ার। ওকে, আচ্ছা এখন ক্লিয়ার হবে আমাদের। 7টা কিভাবে আসলো? 7টা হচ্ছে যে অর গেটের কাজ কি, যে কোনো একটাই যদি হাই হয় আউটপুট কি হবে, হাই হবে, তাই না? তাহলে এখানে 0 0 মানে 0ই হবে, 0 1 মানে এখানে কত হবে, 1 হবে, 1 0 সরি 1 0 মানে 1 হবে, 0 1 মানে 1 হবে, এটা মানে কত, 7, এই জন্য 7 আসছে। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা আরেকটা নেই, আরেকটা কি আছে, XOR, তাই না? XORটা নেই আমরা। XOR সাইন কোনটা, এটা? আচ্ছা, তাহলে XOR এর ক্ষেত্রে কি হবে, সবাই একটু চিন্তা করেন। অরের উল্টো হবে। 6 হবে স্যার। আচ্ছা, আমরা রান পরে করছি। তো XOR এর ক্ষেত্রে কি হয়? স্যার বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 থাকে আউটপুট 1 আসে। বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় 1 আউটপুট 1 আসে। আউটপুট 1 আসে। আচ্ছা, এখন এখানে তো জোড় সংখ্যক 0, তাই না? এটা তো কি হবে, 0 হবে। তাহলে বিজোড় জি স্যার, সংখ্যক 0 1, হবে। এটা 1, তারপরে আবার কি হবে, 0, তাই তো? 0 তাহলে এটা কত হচ্ছে, 6 6। হচ্ছে। ওকে, হ্যাঁ আমাদের 6 হয়েছে আর কি। এখানে আমরা যদি আরেকটা স্কেপস নিউ লাইন ইউজ করি তাহলে আমাদের এটা হবে। ওকে, আচ্ছা আর 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 কি আছে আমাদের, আচ্ছা আরেকটা আছে নট নট। আছে। আচ্ছা, নটের ক্ষেত্রে আমাদের দুইটা লাগবে, মানে সবগুলোই লাগবে না, একটা লাগবে আমাদের। আচ্ছা, নট। আচ্ছা, নটের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে, যদি আমরা নট বের করতে চাই তাহলে অনেক ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন না যে আমরা একটা শর্টকাট সূত্র শিখি, সেটা হচ্ছে ধরলাম এইটা হবে, ঠিক আছে, নট এ, তাহলে সূত্র বানাতে হবে আমাদের, এইটা সমান সমান মাইনাস এ প্লাস কত, 1, ঠিক আছে? তাহলে এখন আমাদের এটা এটা কত হবে রেজাল্ট, -6। -6, দেখি আমাদের আসে কিনা। হ্যাঁ, -6 এটা চলে আসছে। ওকে, আচ্ছা আমরা আর একটা দেখি একটু। আচ্ছা, লেফট শিফট রাইট শিফট কারো আইডিয়া আছে?
আচ্ছা, আমি লেফট শিফট রাইট শিফট আমরা নেক্সট ক্লাসে শিখবো আশা করা যায়। ঠিক আছে, তো আজকে আসলে আমি আর বেশি আগাচ্ছি না। হ্যাঁ, তো এই যে এ পর্যন্ত ক্লাস নিলাম, এতটুকুর মধ্যে কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা একটু জানতে চাচ্ছিলাম। স্যার বিট ওয়াইজ নোটটা আবার বুঝাইলে ভালো হতো। আচ্ছা, ওকে। আচ্ছা, বিটওয়াইজ যে নট আছে এটা আসলে অনেক গবেষণা করে বের মানে অনেক ধাপগুলো মানে পার করে এটা বের করতে হয়, কিন্তু এটার একটা শর্টকাট সূত্র আছে সেটা হচ্ছে বিটওয়াইজ নট যদি আমরা বের করতে চাই তাহলে সূত্রটা আমি লিখে দিলাম। এটা যেটা যে আমার যার সামনে বিটওয়াইজ মানে নট আছে ওইটা হবে, ধরলাম আমার এখানে হচ্ছে এটার মান হচ্ছে কত 5, নট 5 মানে হচ্ছে বিটওয়াইজ নট 5 মানে হচ্ছে মাইনাস আগে দিতে হবে, তারপর হচ্ছে ওই সংখ্যাটা দিতে হবে, মানে যে সংখ্যাটা আমি বের করতে চাই, তারপর +1 দিতে হবে, তারপরে যেটা আসবে সেটা 5 আর 1 কত হয় 6, আর এই সামনে মাইনাস, তাহলে -6। ঠিক আছে, এখন কি ক্লিয়ার? মানে এটা আসলে শর্টকাট সূত্র, রুলস হচ্ছে 8টা বিট নিয়ে অনেকগুলো ধাপে করতে হয়, তো ওইটা করতে গেলে আসলে এমসিকিউ আর পারা লাগবে না। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? স্যার একটু ওয়ার্ড ফাইলে যান। আচ্ছা, ওয়ার্ড ফাইলে আসলাম। আচ্ছা, দেখা যাচ্ছে না, না? ওকে, স্যার ফার্স্ট পেজে। হ্যাঁ। স্যার এখানে ডেটা টাইপের 3 নাম্বার যেটা আছে এনুমিরেশন, এটা ক্লিয়ার বুঝলাম না। নিজস্ব নামকৃত কনস্ট্যান্ট ভ্যালু মানে আমি এটা বুঝলাম না। আচ্ছা, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি, একটু ইয়েতে যাই। এটা আসলে এইটার হচ্ছে আচ্ছা, এটা রেজাল্ট 1 দিলাম আমি। মানে এ নাম এটা একটা, আচ্ছা ডেটা টাইপ যেহেতু তাহলে তো এটা কিওয়ার্ড একটা হচ্ছে হিসেবে কাজ কিওয়ার্ড, করবে। হ্যাঁ এটা একটা কিওয়ার্ড, যেরকম স্ট্রাকচার আমরা অনেক সময় ইউজ করি, স্ট্রাকচার ইউনিয়ন। ঠিক আছে, তো ওই টপিকগুলো যখন আমরা পড়বো তখন এইটা হচ্ছে আরও ক্লিয়ার হবো। ঠিক আছে, তবে এটা হচ্ছে যে এটা কনস্ট্যান্ট ভ্যালু 1, যদি আমরা দিই কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ভ্যালু আর কি। কনস্ট্যান্ট 1। মানে এর মধ্যে স্যার যেটা ডিক্লেয়ার করব সেটা কনস্ট্যান্ট থেকে যাবে। কনস্ট্যান্ট থেকে যাবে, হ্যাঁ। ঠিক আছে, তো এটা আমরা এটা শেষের দিকে টপিক, তো এগুলো আমরা শেষের দিকে শিখবো। ঠিক আছে, তো আজকে জাস্ট যেহেতু কোশ্চেন করলো আমি এইটুকু বুঝাই দিলাম। এটা একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এটা নটের জন্য নটটা আসলে অনেক জটিলভাবে এটা লিখিত পরীক্ষা অনেক সময় আসে, লিখিত কোর্সের সময় আমি হয়তো এটা একটু শিখাবো। বিষয়টা হচ্ছে যে এখন তো আর ওই অত বড় কিছু করা যাবে না এমসিকিউ এ, এই জন্য শর্টকাট শিখাইছি। আর ওটা তো একদম সহজ বোঝাই যায়। এই সূত্রটা আমি আরেকবার একটু বলি, যেটা হচ্ছে আমি যদি এ অ্যান্ড বি আমি যদি বের করতে চাই, তাই না? তাহলে কি আমাদের এই যে ছোটোবেলায় যেটা শিখছি সেটা ডিজিটাল ইলেকট্রনিক্সে, ছোটোবেলায় না সরি, ডিজিটাল ইলেকট্রনিক্সে এর মান যদি আমার 5 হয় তাহলে কি হয় 1 0 সরি 0 1 0 1, তাই তো? তারপরে হচ্ছে কি যদি 3 এটা এটা কত ছিল আমাদের, a ইকুয়াল টু 3 ছিল, তারপরে b ইকুয়াল টু কত ছিল, সরি a ইকুয়াল টু 5 ছিল, b ইকুয়াল টু 3 ছিল। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে আমাদের এই 5 এর বাইনারি লিখলাম, বাইনারি তো জানা আছে তাই না? ফিরোজা বাইনারি জানা আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই বিরো বাইনারি নেই, 0 1 সরি 0 0 1 1, তাই না? এখন এখানে কি হচ্ছে, নট গেটের যে সূত্র সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। যদি 0 এবং দুইটাই যদি 0 হয় তাহলে কি হবে 0 হবে, তারপরে
যে কোনো একটা যদি জিরো হয় তাহলে সেটাও জিরো হবে, এখানে যে কোনো একটা জিরো হয়েছে সেটা জিরো। আর দুইটা যদি ওয়ান হয়, দুইটা যদি হাই হয় তাহলে আউটপুটটা হাই হবে, ঠিক আছে? এই যে এটা আসলো। এখন বাইনারি মানে কি, নর্মালি আমরা বাইনারি অনেক সময় করেছি, নতুন যারা আছে অনেকে হয়তো ভুলে গেছে। যদি এরকম হয় 2 4 8 16, তাই না? 4 বিটের যদি আমরা একটু ধরি, সরি 5 বিটের 1 1 2 4 8। আচ্ছা, এইটা দিয়ে যদি বসাই তাহলে আমাদের কি হচ্ছে, এখানে প্রথমটা হচ্ছে কত, প্রথমটা হচ্ছে 0, তারপরটাও 0, তারপরটাও 0, তারপরে 1 আসছে, তাই না? তার মানে কি, এখানে এই 8 4 2 এটা কাজ করছে না, তার মানে এটা 0। আর এই 1 তাহলে 1, তাহলে আমাদের কোনটা কাজ করছে? 1, তাহলে এই রেজাল্টটা কত? 1 আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার ভ্যারিয়েবলের লাইফ টাইম থেকে একটা কোশ্চেন মাথায় আসছে যে স্যার এখানে যখন আমাদের দুইটা ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল আর লোকাল ভ্যারিয়েবল, তো এগুলো যখন এরকম হয় যে ফার্স্টে আমরা ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিই না, মানে বলে দিই না ভ্যালুটা কি, জাস্ট ডিক্লেয়ার করে দিই। তো ওই ক্ষেত্রে লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবল একটাতে গার্বেজ ভ্যালু করে, একটাতে মনে হয় জিরো বাই ডিফল্ট সংরক্ষণ করে। তো এটা কোনটা কি ছিল স্যার, আমি ভুলে গেছি। আচ্ছা, একটা হচ্ছে যে আমি যদি শুধু ইন্টেজার ওখানে দিয়ে দেই, ঠিক আছে? যে আমি প্রোগ্রামে দেখলে হবে, আচ্ছা আমি ওকে, তো আমরা দিলাম হচ্ছে ইন্টেজার এ দিলাম, এটাই বলতে চাচ্ছ তো, তাই না? তারপরে আমি একটা জি স্যার। ফাংশন ডিক্লেয়ার করলাম। স্যার এটা তো আপনি মেইন ফাংশনের ভিতরে দিয়েছেন, তাহলে এইটা তো লোকাল হয়ে গেছে না, ইন্টিজার এটা। ও আচ্ছা আচ্ছা, আমি ভিতরে দিয়েছি, আচ্ছা এটা বাইরে দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের ইন্টিজার মেইন নামে নিলাম, এর মধ্যে আমরা কি নিব, একটা ফাংশন নিতে পারি। আচ্ছা, বা হচ্ছে এইটা এটা মেইন নামে থাকতে পারে, আর একটা হচ্ছে আমাদের আলাদা নামে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি আমি বোঝাতে যাই তাহলে সবাই কিন্তু বুঝবে না, হ্যাঁ। তাহলে আমাদের আরেকটা কি করতে হবে, আরেকটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আচ্ছা থাক, আমি মানে এটাতে সময় লেগে যাবে, আমি একটু ব্যস্ত আছি। তো এটা আমি নেক্সট ক্লাসে আমি বুঝাই দেবো নি, হ্যাঁ। শুরুতে, তাহলে শুরুতে আমি কোন ওকে। কোন 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 কোশ্চেন আমি বলে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু তারপর বলি যে হচ্ছে এইটা যদি আমি এখন এখানে ডিক্লেয়ার করি তাহলে এখানে আমি কি ইনিশিয়াল মান দিতে পারি, ঠিক তাই না? এটা একটু একটু বলে দিই, না হলে আবার। আচ্ছা, ইকুয়াল টু 10 এরকম বলতে চাচ্ছ তুমি, না না কি বলতে স্যার, চাচ্ছ? এটাও বুঝছি না। তাহলে আমি বলতে চাচ্ছি যে ইন্টিজার এটা আপনি গ্লোবালি ডিক্লেয়ার করছেন, ওকে। হ্যাঁ, ওকে। এখন এই নিয়ে কোনো কাজই করে নাই আমি। তো ওখানে বাই ডিফল্ট কি ভ্যালুটা সংগ্রহ আছে, গার্বেজ না জিরো? না, 0 0। এটাই বলতে চাচ্ছি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার আপনি তো আমাদের যে ক্লাস রুটিনটা দিচ্ছেন সেখানে বললেন যে তিনটা ক্লাস হবে সি প্রোগ্রামিং এর উপরে, অ্যান্ড আমাদের নেক্সট থার্সডেতে আমাদের একটা এক্সাম হবে। তো আমাদের কি ওই রুটিন অনুযায়ী কি সব কিছু এক্সাক্ট ওইভাবেই হবে, মানে থার্সডে কি আমাদের একটা মডেল টেস্ট মানে এক্সাম হচ্ছে? আর নেক্সট আরেকটা ক্লাস নেই আগে, তাই না? নাকি দুইটা ক্লাস নেওয়ার পরে ছিল, কোনটা? না স্যার, তিনটা ক্লাস নেওয়ার পরে ছিল যে তিনটা ক্লাসে সি প্রোগ্রামিং শেষ হয়ে যাবে, দেন আমাদের একটা এক্সাম হবে। নেক্সট ক্লাস হচ্ছে বুধবার, আর তারপর এক্সাম হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, ঠিক আছে, তো এইভাবেই হবে আশা করা যায়। মানে কোনো পরামর্শ থাকলে বলতে পারো, সমস্যা নেই। স্যার রিকোয়েস্ট হচ্ছে কি এক্সামের আগে ক্লাসের ভিডিওগুলো যেন দিয়ে দেন। ও, এক্সামের আগে না, এই মানে বৃহস্পতিবারের আগে, আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, চেষ্টা করব আমি। কেউ একজন হেল্প করলে আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।